ভালো আছো তোমরা, আশা করি আমিও ভালো আছি। আজকের সৃষ্টি সেন্টার রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে বরাবর নাই আছি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় নিয়ে আলোচনা করছি আমরা। সেই ধারাবাহিকতায় আজকে ভাষা নিয়ে কথা বলবো, বাংলা ভাষা। হ্যাঁ, ভাষার উপর ক্লাস করেছো, তারপরে আজকে আমরা শেষ করবো অধ্যায়টা। ভাষা, ভাষাটা আসলে কি? ভাষাটা কোথা থেকে উৎপত্তি হয়? ভাষার বৈশিষ্ট্য কি কি? ভাষার রূপ কয়টি? ভাষা কিভাবে আমাদের কাছে আসে? মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা অনেক কথা বলেছি, আজকে একটু সামারাইজিং করে নিব বিষয়গুলো নিয়ে। ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম। আমি একটা কথা যুক্ত করতে চাই যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম, অর্থাৎ আমরা এই ভাষার মধ্য দিয়ে আমাদের মনের ভাব প্রকাশ করি একজনের কাছে, আর একজন বা আমরা একজন অন্যজনের কাছে আমাদের মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, স্বাদ ইচ্ছা সবগুলো প্রকাশ করি এই ভাষার মধ্য দিয়ে, তাই না? এই জন্য ভাষাটা হতে হবে অর্থপূর্ণ, অর্থাৎ আমাদের মনের ভাব যেটা প্রকাশ করবো সেটা যদি অর্থপূর্ণ হয় তখন সেটা হয়ে যাবে একটা ভাষা, তাই না? এবং আমরা বলতে পারি যে ভাষা সৃষ্টি হয় বা উৎপন্ন হয় কিসের মাধ্যমে, কোথা থেকে? তাহলে স্বাভাবিকভাবে তোমরা উত্তর দিবা কি, বাক যন্ত্রের সাহায্যে, তাই না? বাক যন্ত্রের সাহায্যে। তাহলে একটা প্রশ্ন আমরা এখান থেকে দিতে পারি যে ভাষা সৃষ্টি হয় কিসের সাহায্যে? বাক যন্ত্রের সাহায্যে। আচ্ছা, স্বাধীন বলো তো, ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাক যন্ত্র। বাক যন্ত্রের সাহায্যে। এখন আমাদের চেনা দরকার বাক যন্ত্রগুলো আসলে কি কি। এটা প্রশ্ন আছে যে নিচের কোনটি বাক যন্ত্রের অংশ নয়। তাহলে যদি নয়, তাহলে আমাদের চিনতে হবে যে কোনটা বাক যন্ত্র, তাই না? সেটা চিনতে হবে। তাহলে নয় আমরা পেয়ে যাব। যেমন আমরা বলতে পারি যে ঠোঁট, ঠোঁট, গলা, তারপরে জিহ্বা, তারপর দন্ত, মানে দাঁত যেটা আমরা বলছি, হ্যাঁ, তালু, তারপরে নাক, নাক, এগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসে যে স্যার তাহলে কি প্রশ্ন আসতে পারে, কোনটা বাকযন্ত্রের অংশ নয়? এরকম আমি দুটো নাম বলবো, ওই দুটোই শুধু পরীক্ষায় আসবে যদি আসে। তখন বলবে যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, তাহলে একটা থাকতে পারে কান আর একটা থাকতে পারে চোখ। এই দুটো দিবে আর বাকি তিনটা দিবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে আর বাকি তিনটা, এই যে ঠোঁট, গলা, জিহ্বা, দন্ত, দন্তমূল, হ্যাঁ, তালু, তালব্য, ওষ্ঠ, এগুলোর মধ্যে তিনটা দিবে। তাহলে আমাদের উত্তর হবে কান অথবা চোখ বাকযন্ত্রের অংশ নয়, ঠিক আছে? আবার বাকযন্ত্রের অংশ কোনটি, এরকমও প্রশ্ন আসতে পারে। এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে আমাদের, তাই না? এখন আমরা জানবো যে পৃথিবীতে যে আমরা ভাষা নিয়ে কথা বলছিলাম, যে পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর কাছাকাছি ভাষা রয়েছে। তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা কত বলতো? ৩,৫০০-এর কাছাকাছি। হ্যাঁ, ৩,৫০০-এর কাছাকাছি পৃথিবীতে ভাষা রয়েছে। এর মধ্যে আমরা কোন ভাষায় কথা বলি বলতো? আমরা কথা বলি বাংলা। বাংলা। তার মানে বাংলা আমাদের কি মাতৃভাষা, তাই না? আমাদের মাতৃভাষা ভাষা বলতে পারি, আমরা কথা বলি বাংলা ভাষায়। শুধু আমরাই নয়, আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেক মানুষ বাংলা ভাষায় কথা বলে। কেউ কি বলতে পারবা কত লোক বাংলা ভাষায় কথা বলে? কেউ কি বলতে পারো আমরা ছাড়া, বাঙালিরা ছাড়া আরো কত লোক, আমরা আপনি ছাড়া আরো কত লোক বাংলা ভাষায় কথা বলে? বলতে পারবো? প্রায় 30 কোটি। থ্যাংক ইউ। প্রায় পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। হ্যাঁ, 30 কোটি, এটা মনে রাখা। এই যে আমরা যে বিশ্ব ভাষায় বিভিন্ন জনের কথা বলি, তাই না? তো এই যে বাংলা ভাষায় কথা যে আমরা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, এই মাতৃভাষার বিবেচনায় কত নম্বরে আমরা রাখতে পারছি, আমরা পেয়েছি বলতো? বাংলাকে কত নম্বরে রাখতে পারছি? বাংলার অবস্থা চতুর্থ। অনেক সুন্দর। পড়াশোনা তোমরা আসলেই করো, বুঝতে পারছি আমরা।
একটু আমরা এগুলো বুঝতে পারি না। তাহলে বাংলার অবস্থান হচ্ছে, মাতৃভাষার বিবেচনায় বাংলার অবস্থান কত? চতুর্থ। চতুর্থ। আচ্ছা, ওকে। তাহলে মাতৃভাষার বিবেচনায় যখন বাংলার অবস্থান চতুর্থ পেলাম, এরপরে আমরা চলে যাব একটু অন্যদিকে, মাতৃভাষার দিকে। মাতৃভাষাটা আসলে কি? মাতৃভাষা হচ্ছে আমাদের মায়ের মুখ থেকে আমরা যে ভাষাটা শিখেছি, মূলত সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা বর্তমানে বাংলা ভাষায় কথা বলতেছি, সুতরাং বাংলা আমাদের মাতৃভাষা, তাই না? এখন মনে রাখবা, ইয়েস স্যার। মাতৃভাষা, তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, তোমার মায়ের মুখের ভাষা বাংলা, কিন্তু তুমি এখন বিদেশে আছো, ধরো যে ইউরোপ আমেরিকার কোন একটা কান্ট্রিতে আছো, দেশে আছো, তাহলে কি তোমার মাতৃভাষা ওই ইউরোপ আমেরিকার বা ইংরেজি বলো বা ফার্সি বলো বা চীন জাপানিজ বলো, এই ভাষাগুলো কি হয়ে যাবে? না, এগুলো হবে না। তখন তোমার মাতৃভাষা কিন্তু বাংলায় থাকবে, তুমি যেখানেই যাও না কেন তোমার মাতৃভাষা বাংলা থাকবে। তো আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশ ছাড়াও আরো দেশ রয়েছে, আরো জায়গা রয়েছে, যেমন আমরা ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে পারি, আসাম, বিহার, উড়িষ্যা, হ্যাঁ, তারপরে আমরা বলতে পারি ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য, কথা বলে, অর্থাৎ সেখানকার মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা। শুধু এগুলো নয়, আমরা যদি যাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হ্যাঁ, তারপরে আমরা অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশগুলোর মধ্যে দেখবো যে আমাদের বাংলা ভাষার অসংখ্য মানুষ এখানে রয়েছে, বাংলা ভাষায় কথা বলে। সব দিকেই আমরা যদি দেখি তাহলে আমাদের প্রায় 30 কোটি লোক এই বাংলা ভাষার সঙ্গে জড়িত, বাংলা ভাষায় কথা বলে, তাই না? তো আমরা হ্যাঁ এটা দেখলাম। তো এখান থেকে যদি আমি তোমাদের 2-3টা প্রশ্ন বলে দিই, তাহলে হয়তো বা তোমাদের একটু সুবিধা হবে। সেটা হচ্ছে, 1 নম্বরে আমরা পাবো ভাব প্রকাশের মাধ্যম কি? ভাষা। 2 নম্বরে পাবো পৃথিবীতে ভাষার সংখ্যা কত? প্রায় 3,500। আমরা তারপরে পেতে পারি যে বাংলা ভাষায় কথা বলে কত মানুষ, এটা আমরা বলতে পারি। তাহলে বলতে পারি প্রায় 30 কোটি। এবং মাতৃভাষার বিবেচনায় বাংলার অবস্থান কত? চতুর্থ। এই 4টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের। তো আরেকটা আমরা যেটা জানবো যে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়, তোমাদের যদি এমসিকিউ, সেহেতু এই প্রশ্নগুলো চলে আসতে পারে এবং বারবার এসেছে। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো ফলো করো, লক্ষ্য করো, দেখতে পাবা। ঠিক আছে? এখন বলো তো, আমি যে 5-6টা প্রশ্ন বললাম, আমি যাকে ধরবো সে কি পারবা? আচ্ছা, ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। ফাতিন কই? ফাতিন ইশরাক বলো। ফাতিন ইশরাক, সেই সুদূর অনেক দূর থেকে তুমি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বলো যে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে কত লোক? বলো। আচ্ছা, নিঝুম বলো তো, নিঝুম বলো। স্যার প্রশ্ন। বাংলা ভাষায় কথা বলে কত লোক? 30 কোটি। 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি। মাতৃভাষার বিবেচনায় বাংলার অবস্থান কত? চতুর্থ। চতুর্থ। ওকে, গুড। আমরা নেক্সট অংশে চলে যাব। মাতৃভাষা শেষ, মাতৃভাষার পরে কি আমরা রাষ্ট্রভাষা। কি বলবো? রাষ্ট্রভাষা। জি, রাষ্ট্রভাষা। তাহলে রাষ্ট্রভাষাটা কি? আমরা জানি রাষ্ট্র তো আমাদের একটা দেশ বলতে পারি, তাই না? অর্থাৎ আমাদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষাকেই বলবো আমরা রাষ্ট্রভাষা। এটা একটু রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে রাষ্ট্রভাষা। এটা তো বইয়ের ভাষায় বলে ফেললা তুমি। সুন্দর, তোমারটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা বলতে পারি একটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ একটা রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ বা আমাদের এই দেশটা কোন ভাষাকে স্বীকৃতি দিয়েছে? বাংলা ভাষাকে। সুতরাং এই বাংলা আমাদের হচ্ছে রাষ্ট্রভাষা, তাই না? তো আমরা দেখেছি যে একটি রাষ্ট্রের কিন্তু বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন মানুষ বা ভাষা প্রচলন রয়েছে। একই দেশ কিন্তু অনেক ভাষা রয়েছে। যেমন আমরা বাংলাদেশে বাংলা রয়েছে, তারপরে চাকমাদের ভাষা রয়েছে, চাংমা ভাষা রয়েছে, তারপরে গারোদের আফ্রিক ভাষা রয়েছে এবং মণিপুরীদের মণিপুরি ভাষা রয়েছে, তাই না? এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হবে যে চাংমা ভাষায় কথা বলে কোন অঞ্চলের মানুষ বা কোন দেশেরও মানুষ, এইরকম। তাহলে আমরা বলতে পারি, অথবা বাংলাদেশে নিচের কোন ভাষাটির প্রচলন রয়েছে, বাংলার পাশাপাশি কোন ভাষাটির প্রচলন রয়েছে, এভাবেও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা বলতে পারি চাংমা, তারপরে আচিক, মণিপুরি ইত্যাদি ইত্যাদি। আমাদের যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যাই, একটু দেখবো ভারতেও কিন্তু বাংলা ভাষা প্রচলন রয়েছে। এরপর এছাড়া রয়েছে গুজরাটি, তারপরে হিন্দি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, আরেকটা ভাষা রয়েছে, সেটা হচ্ছে কি জানো? কানাড়ি ভাষা।
তো আমাদের এই ভারতে যদি যাই দেখবো যে আমরা এই ভাষাগুলোর ব্যবহার করে থাকছে। এছাড়া যদি আমরা আরো একটা দেশে যাই, আমাদের পাকিস্তানের দিকে যাই, পাকিস্তানি আলুস নামে এক প্রকার ভাষা ব্যবহার করে। হ্যাঁ, এই ভাষাগুলো কিন্তু অর্থাৎ পাকিস্তানে পাঞ্জাবি ভাষাটারও প্রচলন রয়েছে আমরা জানি। হ্যাঁ, তো একই দেশে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন ভাষায় মানুষ কিন্তু কথা বলে থাকে, কিন্তু অনেক ভাষা থাকলেও রাষ্ট্র যে ভাষাটাকে স্বীকৃতি দিবে সেই ভাষাটাকেই আমরা মূলত বলবো রাষ্ট্রভাষা। ঠিক আছে, এই জন্য আমি বললাম যে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষাকে বলা হবে রাষ্ট্রভাষা। রাষ্ট্র। জি, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষা। ওকে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো যে রাষ্ট্রভাষা বাংলা আমাদের দেশে, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা কেউ কি বলতে পারবা? বলতো পাকিস্তানের রাষ্ট্রভাষা কি? উর্দু। উর্দু। এই যে উর্দু, পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু ভাষা। এখন একজন বলতো ভারতের রাষ্ট্রভাষা কি? তার ভারতে কোনো রাষ্ট্রভাষা নাই। ভারতের কোনো রাষ্ট্রভাষাই নাই, তারা হিন্দি ভাষা ব্যবহার করে এবং ইংরেজিটা পাশাপাশি হিসাবে ব্যবহার করে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য তারা কিন্তু আঞ্চলিক ভাষাটা ব্যবহার করে। ঠিক আছে, আঞ্চলিক ভাষা ব্যবহার করে। যেমন আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, এটা সংবিধানে তো লিপিবদ্ধ থাকতেই হবে, তাই না? এই বাংলাটা সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, যে সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। ঠিক আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা লিপিবদ্ধ আছে। তাহলে আমরা বলতে পারি প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে 3য় অনুচ্ছেদে রয়েছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা দেখেছি যে পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দু রয়েছে, উর্দুর পাশাপাশি তারা ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করেছে। এটাও প্রশ্ন, দাপ্তরিক ভাষা কি? পাকিস্তানের দাপ্তরিক ভাষা হচ্ছে ইংরেজি, তাই না? উর্দুর পাশাপাশি ইংরেজি। তবে ভারতের কোনো সংবিধান স্বীকৃত ভাষা নেই, আমরা দেখলাম দাপ্তরিক ভাষা হিসাবে তারা হিন্দির পাশাপাশি ইংরেজিকে ব্যবহার করছে। আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে ভারতের প্রশাসনিক কার্যক্রমে কোন ভাষাটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। প্রশাসনিক কাজে ভারতের আঞ্চলিক ভাষাটা ব্যবহার করা হয়, প্রশাসনিক কার্যক্রমের জন্য আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়। এইটাও একটা গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখব পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসামের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। আমরা যে বাংলা ভাষায় কথা বলছি আমাদের ভাষা, এছাড়াও আমরা দেখেছি পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসামের বরাক রাজ্যের উপত্যকায় অঞ্চলগুলো, এখানে কিন্তু এই প্রশাসনিক ভাষাগুলোকে বাংলা ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আমাদের এই দুটো বাকি ছিল যে রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা নিয়ে কথা বলা। মাতৃভাষা দেখলাম আমাদের মায়ের মুখের ভাষা, মূলত মাতৃভাষা হচ্ছে আমাদের বাংলা। বাংলা ভাষায় রাষ্ট্রভাষা বলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, আর বাইরে যাচ্ছি। কথা বলছো? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। স্যার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। সাকিব মিউট করো, নিজম মিউট করো। আর বেজে যাচ্ছি সময় সময়। আচ্ছা, আমি করে দিলাম। ওকে, তারপরে আমরা কি পেলাম? রাষ্ট্রভাষা পেলাম। এবং সংবিধানে স্বীকৃত যখনই বলেছি তখন আমরা জানি যে সংবিধানের 3য় অনুচ্ছেদে রয়েছে, সংবিধানের প্রথম ভাগে 3য় অনুচ্ছেদে আমাদের বাংলা তথা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এই নিয়ে আলোচনা করলাম। তারপরে ভারতের প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য আঞ্চলিক ভাষাটা ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলো, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো বা যে কথাগুলো বলেছি একদম মূল কথা বলেছি, এবং এগুলো নিয়ে তোমাদের এমসিকিউ এর জন্য আসবে। যেহেতু আমাদের রিটেন নাই এমসিকিউ, সুতরাং আমি এমসিকিউ এর আঙ্গিকে তোমাদের বর্তমানে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা বিস্তারিত আলোচনা আমরা ক্লাসেই করেছিলাম, এগুলো প্রথম সেমিস্টারে, তাই না? সরাসরি করেছিলাম। আচ্ছা, এরপরে আমরা একটু অন্যদিকে চলে যাব। অন্যদিকে বলতে ক্লাসের বাইরে নয়, ক্লাসের ভিতরে। হ্যাঁ, দেখো, ভাষা আমরা
বাংলা ভাষা নিয়ে কথা বলছিলাম, তাই না? বাংলা ভাষা, আমরা জানি যে বাংলা ভাষার রূপ হচ্ছে কয়টি বলতো? দুইটি। কয়টি? দুইটি। একটা হচ্ছে দুইটি। মৌখিক ভাষা, মৌখিক, আরেকটা লিখিত ভাষা। আর একটা হচ্ছে লৈখিক ভাষা বা লিখিত। এই যে লিখিত ভাষা, লিখিত। হ্যাঁ, একটা হচ্ছে তাজান আসতেছিল্লা। বলছি, বলার একটা ভাষা, আর লৈখিক হতো লিখিত বা লেখার ভাষা। ঠিক আছে? এবং আমরা দেখেছি যে মৌখিক ভাষাটাকে আবার কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? একটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা, আর একটা হচ্ছে প্রমিত ভাষা। আমরা আলোচনা করছি। প্রমিত। লৈখিকটাও কিন্তু দুটো অঞ্চলে বা দুটি ভাগে ভাগ করা আছে। একটি হচ্ছে সাধু ভাষা, চলিত হচ্ছে সাধু ভাষার একটা চলিত ভাষা। তাই না? একটা সাধু ভাষার একটা হচ্ছে অসাধু ভাষা, মানে চলিত ভাষা, তাই না? তাহলে আমরা দেখলাম এখান থেকে প্রশ্ন আসছে, দেখেছি যে ভাষার কয়টি রূপ? দুইটি রূপ, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৈখিক। আবার মৌখিকের কয়টি রূপ? একটা হচ্ছে আঞ্চলিক আর একটা হচ্ছে প্রমিত। আর লৈখিকের একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। ঠিক আছে? আমরা যদি বলি যে আঞ্চলিকটা কি, আঞ্চলিকটা কি, আঞ্চলিক ভাষা কি? অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপটাই হচ্ছে আঞ্চলিক ভাষাটা কি। অর্থাৎ অঞ্চল ভেদে, আমরা রাজশাহীতে একটা কথা বলছি, আবার তুমি চাঁপাইনবাবগঞ্জ যাও, দেখো সেখানে কি ধরনের কথা বলে। আবার তুমি পার্শ্ববর্তী নওগাঁতে যাও, দেখো এক ধরনের কথা বলবে। একই অঞ্চল আমরা আমাদের বইয়ে পেয়েছি, দেখো ছেলে, পোলা, তারপরে হচ্ছে আরো কি পেয়েছি, বাচ্চা, তারপর বেড়া, এগুলো ভূত আছে। হ্যাঁ। তো দেখো অঞ্চল ভিত্তিতে কিন্তু ভাষাগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে, কথাগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে ভাষা নদীর স্রোতের মতো প্রবাহমান, তাই না? এটা আমরা পড়েছি বা জেনেছি আগের ক্লাসগুলোতে। তো অঞ্চল ভিত্তিতে পরিবর্তন হয়, যে এই জন্য এটাকে আঞ্চলিক ভাষা বলা হয়। প্রশ্ন আসে যে অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকে কি ভাষা বলা হয়? আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা। হ্যাঁ, আঞ্চলিক ভাষাটার আরেকটা নাম আছে, জানো? উপভাষা। কি বললাম? উপভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো প্রমিত ভাষা। দেশের বিভিন্ন অঞ্চলে যখন একটা ভাষা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার হয়, মানুষের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হয়। ঠিক আছে? মানুষের মধ্যে একটা জটিলতার সৃষ্টি হয়। এই জটিলতা নিরসনের জন্যই কিন্তু আমরা প্রমিত ভাষাটা ব্যবহার করতেছি। অর্থাৎ প্রমিত ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত ভাষা। প্রমিত ভাষা হচ্ছে সর্বজন গ্রাহ্য, সকলের কাছে একই রকম। ছেলে বলতে পৃথিবীর সব, বাংলাদেশের সব অঞ্চলে ছেলে বোঝানো। ঠিক আছে? এটা হচ্ছে প্রমিত ভাষা, অর্থাৎ প্রমাণ সাপেক্ষ ভাষা, সর্বজনীন ভাষা। হ্যাঁ, এটা হচ্ছে প্রমিত ভাষা। প্রশ্ন থাকতে পারে যে বাংলা ভাষা সর্বজন রাজ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কোন ভাষা বলা হয়? প্রমিত ভাষা বলা হয়। ঠিক আছে? যে কেউ একজন সংজ্ঞাটা আমাকে বলো তো। নিয়াদ বলো, নিয়াদ। কি বললাম আমি? নিয়াদ বলো। হ্যাঁ বলো। নিয়াদ শুনতে পাচ্ছ আমাকে? বলো। স্যার শুনতে পাচ্ছি। বলো প্রমিত ভাষা কি বললাম আমি? তবে প্রশ্ন উত্তর দে। আর আমি বুঝতে পারিনি ভালো করে স্যার, নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে। তুমি মিউট করে নাও, তোমাকে বলতে হবে না। আচ্ছা, প্রমিত ভাষা আমরা বললাম ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষা বলে। আমরা আঞ্চলিক এবং প্রমিত ভাষা নিয়ে কথা বলছি। এবার কথা বলতে হবে সবচেয়ে বেশি সাধু এবং অসাধু, তাই না? সাধু এবং চলিত। সাধু ভাষাটা কি? সাধু ভাষা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ ভাষা। সাধু ভাষা হচ্ছে তৎসম বহুল ভাষা, অর্থাৎ তৎসম শব্দ ভাষা। তারপরে ক্রিয়াপদের প্রাচীন রূপ ব্যবহৃত হয়, অর্থাৎ যেই ভাষায় আমরা দেখবো গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দ বহুল থাকবে, ক্রিয়াপদের প্রাচীন রূপ ব্যবহার হবে, ব্যাকরণের নিয়ম মেনে চলবে, তারপরে ক্রিয়া এবং সর্বনামের পূর্ণ রূপ ব্যবহার হবে, এই ভাষাগুলোকে মূলত বলা হবে সাধু ভাষা। চলিত ভাষাকে বিপরীত। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন অবশ্যই আসে যে সাধু ভাষার নিচের কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য, নিচের কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য। আমরা এই সাধু এবং চলিত ভাষার বৈশিষ্ট্য আজকে আইডেন্টিফাই করে ইনশাআল্লাহ ক্লাসটিকে শেষ করতে পারবো, তাই না?
সাধু ভাষা, দেখো সাধু ভাষা, সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর, গুরু। তাহলে প্রশ্ন, গুরু গম্ভীর ভাষা কোনটি? সাধু ভাষা। তারপরে তৎসম, তৎসম শব্দ বহুল। আমি এগুলো তোমাদের 15টা করে বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম ক্লাসে, মনে আছে সবার? খাতা বের করবা, দেখবা পেয়ে যাবা বাংলা দ্বিতীয় পত্রের। এরপরে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ, সর্বনাম ও ক্রিয়া পূর্ণ রূপ ব্যবহার হবে, সংক্ষিপ্ত না, সংক্ষিপ্ত রূপ না, পূর্ণ রূপ ব্যবহার হবে। এটি হচ্ছে সাধু ভাষা। ব্যাকরণের নিয়ম মেনে চলবে, ব্যাকরণের নিয়ম মেনে চলবে, ঠিক আছে? এইটা একটা। আবার সর্বজন গ্রাহ্য হবে, সর্বজন, সর্বজন গ্রাহ্য হবে। ওকে, এরপরে আমরা সাধু ভাষা দেখব যে বক্তৃতা এবং নাটকের সংলাপে উপযোগী হবে না, কারণ আমরা যদি সাধু ভাষায় কোনো বক্তৃতা দিতে যাই তাহলে আমাদের কথা কেউ শুনবে না, তাই না? এই জন্য আমাদের সেখানে চলিত ভাষা ব্যবহার করতে হবে। এরপরে সাধু ভাষার পরে আমরা চলিত ভাষার বৈশিষ্ট্য আসবো, সেটা হচ্ছে এখানে গুরু গম্ভীর বলেছে না, ওইটা হবে সহজ সরল, ঠিক আছে? সহজ সরল, সহজ সরল, সহজ সরল। আর এখানে তৎসম আছে না, এখানে তদ্ভব, তদ্ভব, তদ্ভব শব্দ ব্যবহার হবে। এখানে পূর্ণ রূপ আর এখানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ ব্যবহার হবে। এখানে ব্যাকরণের নিয়ম মেনে চলবে, এখানে নিয়ম মেনে চলবে না। সর্বজন গ্রাহ্য হবে আর সর্বজন গ্রাহ্য হবে। এই আবার হচ্ছে নাটকের সংলাপে বা বক্তৃতায় উপযোগী হবে। আমরা চলিত ভাষার মাধ্যমে যদি কথা বলি তাহলে আমাদের শুনতে ভালো লাগে। এই যে বর্তমানে দেখবে যে আঞ্চলিক ভাষায় কিছু নাটক হয় বাংলা চ্যানেলগুলোতে, কত সুন্দর লাগে দেখবে, মোশাররফ করিম নাটকে কথা বলছে, তাই না? দেখবে অনেক অনেক সুন্দর লাগে, হাস্যকর কথা কথা মনে হয় আমাদের কাছে। এই জন্য সাধু ভাষা এই বিষয় মেনে চলবে, চলিত ভাষা এই বিষয়গুলো মেনে চলবে। তারপরে পদবিন্যাস রীতি, এটা সুনির্দিষ্ট হবে, সুশৃঙ্খল হবে, কিন্তু চলিত ভাষা কিন্তু সুশৃঙ্খল বা সুনির্দিষ্ট হবে না, এটা মনে রাখবে একটা। ওকে, আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যদি পুরো ক্লাসের একটু সামারাইজিং করি, পুরো ক্লাস যদি একটু ভাষার সামারাইজিং করি তাহলে কি পাবো? ভাষা একটা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। আমরা কথা বলি বাংলা ভাষায়, বাংলা ভাষায় পৃথিবীতে ভাষার সংখ্যা প্রচলন আছে কত? পৃথিবীতে ভাষার সংখ্যা, প্রচলনের সংখ্যা আমরা বলে দিলাম প্রায় ৩,৫০০-এর কাছাকাছি। বাংলা ভাষায় কথা বলে ৩০ কোটি। মাতৃভাষার বিবেচনা 30 কোটি। হ্যাঁ, বাংলার অবস্থান কত? চতুর্থ, এটা আমরা পেলাম। মাতৃভাষা মায়ের মুখের ভাষা, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এছাড়াও ত্রিপুরা, মিয়ানমার, তারপরে বিহার, উড়িষ্যা, রাখাইন রাজ্য, ঝাড়খণ্ড, তারপর মিয়ানমারের রাখাইন রাজ্য, এই জায়গাগুলোতে বাংলা ভাষায় কথা বলে। এরপর আমরা পেলাম রাষ্ট্রভাষা, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ভাষাকেই বলা হবে রাষ্ট্রভাষা। সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা, এটা পেয়েছি। এরপরে বাংলা ছাড়াও পাকিস্তানের বা ভারতের কোনো রাষ্ট্রভাষা নাই, ভারতের কোনো নির্দিষ্ট রাষ্ট্রভাষাই নাই। তারা হিন্দির পাশাপাশি ইংরেজিকে ব্যবহার করে এবং প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য তারা আঞ্চলিক ভাষাটাকে ব্যবহার করে। ভারতের গেল, পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু, উর্দুর পাশাপাশি তারা ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে। এরপরে আমরা কি শিখলাম? এরপরে আমরা শিখলাম বাংলা ভাষা দুইটি রূপ, একটা হচ্ছে একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে লৌকিক। আমরা লিখলাম। আর মৌখিকের একটা লৌকিক, আঞ্চলিক এবং প্রমিত, আর লৌকিকের পেলাম আমরা সাধু এবং অসাধু অর্থাৎ চলিত, তাই না? সাধু ভাষার বৈশিষ্ট্য পেলাম গুরু গম্ভীর, নিয়ম মেনে চলে, তৎসম শব্দবহুল, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। তারপরে আমরা আরো পেলাম বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য উপযোগী। আর চলিত ভাষায় এর অপোজিট গুলো পেলাম আমরা সহজ নয়, উপযোগী নয় স্যার, নিয়ম মেনে চলবে না, কৃত্রিম। তারপরে নাটক এবং বক্তৃতার সংলাপে উপযোগী। হ্যাঁ, এই মূলত আজকের আলোচনা। এবং আমি শেষে যে কয়টা কথা বললাম একটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন বলো তো, এই অধ্যায় থেকে কারোর কোনো জিজ্ঞেস আছে? বুঝতে পারোনি এমন কোনো বিষয় আছে এরকম? না? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। কোনো সমস্যা এরপরেও থাকলে আমাদের গ্রুপে জানাবা, আমরা অবশ্যই সেগুলো সঠিক তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই অধ্যায় থেকে যেহেতু আমাদের এমসিকিউ, সুতরাং তোমরা এসকিউ টাইপের
20টা কোশ্চেন তৈরি করবা, 20টা করে আমার গ্রুপে পোস্ট করবা। সকলকে বলছি, প্রত্যেককে বলছি, প্রত্যেক নিজ নিজ গ্রুপে পোস্ট করবা, আমরা দেখে দেবো সেগুলো। এসকিউ টাইপের প্রশ্ন তৈরি করবা 20টা ভাষা থেকে, তবে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুলো দেখে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের দেখা হবে আগামী দিন। আগামী দিন আমরা ধ্বনি ও বর্ণ নিয়ে পড়বো। সবাই প্রিপারেশন নিবা, তাহলে আমাদের আরো সুবিধা হবে। ধ্বনি এবং বর্ণ নিয়ে পড়বো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।